এটা যদি অরাজক পরিস্থিতি না হয় তাহলে কোন পরিস্থিতিকে ঠিক অরাজক পরিস্থিতি বলা যাবে? এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই আরজিকর কাণ্ডের পর, যেখানে প্রশাসনের অন্দরে পুলিশকে বিশ্বাস করতে পারছে না। বাম হাত ডান হাতকে যেন সন্দেহের চোখে দেখছে। হ্যাঁ, আপনাদের সামনে তথ্য দিয়ে বলবো কেন এ কথা আপনাদের সামনে বললাম, যে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতিতে প্রশাসন নিজেদেরই বিশ্বাস করতে চাইছেন না। অবিশ্বাসের বাতাবরণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এরপরেও কি সরকার টিকবে? এরপরেও কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করতে পারবেন তার দক্ষতা দিয়ে? এই প্রশ্ন উঠবে আজকের প্রতিবেদনটা যদি শেষ পর্যন্ত দেখেন। তবে হ্যাঁ, আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যেটি বললাম এটা শেষের পর্বে রাখবো, কিন্তু প্রথমের পর্বে রাখবো আরও একটি চাঞ্চল্যকর খবর। প্যাথোলজিক্যাল লায়ার এই শব্দবন্ধটির সঙ্গে পশ্চিমবঙ্গবাসী দীর্ঘদিন ধরে পরিচিত। বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে এই প্যাথোলজিক্যাল লায়ার শব্দটি খুবই ব্যবহৃত হয়। আপনারা হয়তো সকলেই জানেন বা অনেকে জানেন না এই প্যাথোলজিক্যাল লায়ার মানে কি। প্যাথোলজিক্যাল লায়ার যাদের বলা হয় তারা আসলে সজ্ঞানে বা অজ্ঞানে, জেনে শুনে কোনো বেনিফিটের জন্য কিংবা উইদাউট এনি বেনিফিট যে কোনো সময় তারা মিথ্যে কথা বলেন, এবং তাদের এই মিথ্যে কথাগুলো এতটাই সিরিয়াস হয়ে যায় যে তাদের এই মিথ্যের জন্য বড় ড্যামেজ বা বড় অশান্তিও হতে পারে। এই সমস্ত ব্যক্তিদের প্যাথোলজিক্যাল লায়ার বলা হয়। হ্যাঁ, তবে আমাদের এই গোটা দেশের রাজনীতি যদি আপনারা নিরীক্ষণ করেন তাহলে এই রকম প্যাথোলজিক্যাল লায়ার অনেককেই আপনারা হয়তো চিহ্নিত করতে পারেন। আমি সেই ভার নিজের কাঁধে রাখছি না, আপনাদের কাঁধেই দিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মধ্যে প্যাথোলজিক্যাল লায়ার এই রকম কাদের আপনারা মনে করেন সেটা আপনারা বুঝে নেবেন। কিন্তু আজকে আমি যেটা দিয়ে শুরু করতে চাইবো আপনাদের সামনে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দীর্ঘদিন ধরেই আপনাদের মনে রয়েছে এই আরজিকর কাণ্ড যবে থেকে সামনে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রাজ্য পুলিশের ওপর ভরসা রাখার পাশাপাশি তিনি বলেছিলেন যে পুলিশ তদন্ত করতে না পারলে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেব। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে যেমন বলে এসেছিলেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একেবারেই এই সপ্তাহের মধ্যেই চিহ্নিত করে ফাঁসি দিতে হবে। বিশেষ করে সিবিআই এর কাছে যখন তদন্তভার চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল একটাই, যে খুব শীঘ্রই, পারলে এক সপ্তাহের মধ্যেই দোষীকে চিহ্নিত করে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও কার্যত ওই একই ধরনের মতামত ছিল, এবং সকলেই প্রশ্ন তুলেছিলেন, বিশেষ করে সাধারণ বুদ্ধি যাদের রয়েছে সকলেই প্রশ্ন তুলেছিলেন যে যেখানে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পারির মতো গুরুতর অভিযোগ উঠেছে, সেখানে গোটা তদন্ত প্রক্রিয়া এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে শেষ করে ফেলাটা এটা একেবারেই হাস্যকর, এবং এইটা বলার পেছনে কোনো রকমের রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। আপনাদের আজকে একটা ভিডিও দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং কেন ভিডিওটা দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের তো আমরা ফাঁসি চেয়েইছি। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাতে চাইবো, মন দিয়ে শুনবেন, তার কারণ পরবর্তীকালে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। শুনুন। ঘটনাটা তো দুঃখজনক। আমরা বারবার বলেছি ফাঁসি চাই, আমি তো কালকেও মিছিল করবো ফাঁসির দাবিতে। তদন্ত তাড়াতাড়ি হোক, আমরা তো রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম। তা কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে, তারা যে সহযোগিতা চাইবে আমরা করব। শুনলেন বন্ধুরা, এটা একটা বক্তব্য, এইরকম প্রচুর বক্তব্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর রয়েছে, যেখানে তিনি বারবার বলছেন যে আমরা যত দ্রুত সম্ভব দোষীদের ফাঁসি চাই। কিন্তু কি হাস্যকর, প্রশাসন চাইছে যত দ্রুত সম্ভব ফাঁসি দিতে, অথচ রাজ্য পুলিশ প্রশাসনের তদন্তের ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট প্রশ্নচিহ্ন তুলে তাদের কাছ থেকে তদন্তভার তড়িঘড়ি সরিয়ে দিয়ে সিবিআই এর হাতে দিয়ে দিয়েছিল। অর্থাৎ প্রথম ব্যর্থতা ছিল সেটা। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে এই যে টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এভিডেন্স ট্যাম্পারিংয়ে তাকে মারাত্মকভাবে অভিযুক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই এর তরফ থেকে দাবি জানানো হয়েছে তার পলিগ্রাফি টেস্ট করা হবে। অর্থাৎ রাজ্য পুলিশ প্রশাসনের একটা বড় অংশ বা কেউ এই ঘটনার এভিডেন্স ট্যাম্পারিংয়ে যুক্ত আছেন বলে মারাত্মকভাবে সন্দেহ করছে সিবিআই। সুপ্রিম কোর্টে মুখ বন্ধ যে খামে সিবিআই তথ্য জমা দিয়েছিল তা দেখে বিচারপতিরা চমকে গিয়েছিলেন।
বলেছিলেন রিপোর্ট দেখে আমরা বিচলিত বোধ করছি। এই পর্যন্ত আপনাদের পুরোটাই আশা করি মনে রয়েছে। এবার আজকে আপনাদের যেটা বলতে চাইবো, এতক্ষণ এই বক্তব্য বলার পেছনের কারণটা হচ্ছে আপনাদের আরো একটা কারণ দেখাতে চাইবো যে এই রাজ্য প্রশাসন কতটা সদিচ্ছা দেখাচ্ছেন। আরজি কর থেকে প্রথম দিন থেকেই সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলাম। আবার আপনারা দেখুন, একটা তথ্য আমরা পেয়েছি যেখানে পরিষ্কারভাবে রাজ্যের তরফের যিনি আইনজীবী কপিল সিব্বাল, যাকে পাকিস্তানের হাই কমিশনাররা মাঝে মাঝে আবার কখনো সখনো আমও পাঠান, সেই কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের কাছে গিয়ে অ্যাপিল করেছেন যাতে করে আগামী 27 তারিখ যে শুনানির দিনক্ষণ স্থির করা রয়েছে, যে শুনানি দেখার জন্য শুধু পশ্চিমবঙ্গবাসী আমি আপনি নয়, গোটা বিশ্ব অপেক্ষা করছে। আমাদের এই রাজ্যের তরফ থেকে যিনি অ্যাডভোকেট কাউন্সিল, তিনি গিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন যাতে করে 27 তারিখের সেই শুনানির দিনটাকে পিছিয়ে দেওয়া হয়। আসুন আপনাদের দেখাই যে ডাক্তারদের তরফ থেকে এর তীব্র বিরোধিতা করা হয়েছে এবং একটা প্রেস স্টেটমেন্ট রিলিজ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ডেট 21/9/2024, কি লেখা রয়েছে ব্লু কালারের, সেটা আমি পড়ছি আপনাদের সামনে। We strongly condemn the West Bengal state government's attempt to delay the Supreme Court's hearing on such and such the brutal rape and murder of the trainee doctor at RG Kar Medical College. The shameful maneuver not only denies justice to victims' family but also puts witness and whistleblowers at greater risk, embodying the criminal syndicate involved in the incident. পুরোটা পড়ছি না, অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে ডাক্তারদের তরফ থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এই ফোরামের তরফ থেকে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে কেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিল জানানো হয়েছে যাতে করে আগামী 27 তারিখে যে হেয়ারিং রয়েছে সেটাকে পিছিয়ে দেওয়ার জন্য কেন তারা অ্যাপিল জানাচ্ছেন তা নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। এবং তারা এটাও লিখেছেন একেবারে শেষে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। অর্থাৎ তারা কোথাও গিয়ে সন্দেহ প্রকাশ করছে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের এই ভূমিকা তারা একেবারেই কিন্তু ভালো চোখে দেখছেন না। খুব স্বাভাবিক ব্যাপার, একদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবেন যে আমরা চাই 1 সপ্তাহের মধ্যে ফাঁসি, আমরা চাই রবিবারের মধ্যে ফাঁসি, অথচ আবার তিনি কপিল সিব্বালকে দিয়ে সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করবেন। রাজ্য পুলিশ প্রশাসনের ওপর অভিযোগ উঠবে তারা এভিডেন্স ট্যাম্পার করেছেন, তারা ক্রাইম সিন অল্টার করেছেন। এই দুটো কিন্তু একসঙ্গে চলতে পারে না। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সবটাই লক্ষ্য করছে, সবটাই বুঝতে পারছে। এবার আপনারা বলুন, যারা এই পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ওপর এখনো ভরসা রাখেন, এই সমস্ত ঘটনাগুলো প্রকাশ্যে আসার পর কি আপনারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি সত্যি সত্যি সদিচ্ছা দেখাচ্ছে? যে ইমোশনটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের, এমনকি বিরোধী দলগুলো তারা রাস্তায় নেমে দেখাচ্ছেন, সেই ইমোশনের ছিটে ফোটাও কি রাজ্য প্রশাসনের হাতে রয়েছে? তারা কি সেটা দেখাচ্ছে নাকি তারা উল্টো কাজটা করছে? আরো একবার চোখ খুলে দেখুন। শুধু তাই নয়, আপনাদের এবার আরো একটা মারাত্মক তথ্য আপনাদের সামনে দেব এবং আপনারা চমকে যাবেন। এই যে গোটা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসী প্রশ্ন চিহ্ন তুলছে, শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের তরফ থেকেও সেই প্রশ্ন চিহ্ন তোলা হয়েছে। এমনকি আমরা যে সঠিকভাবে ভাবছি তার প্রমাণ হিসাবে সিবিআই টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে, সে তথ্য আপনারা পেয়ে গিয়েছেন এবং তার পলিগ্রাফ টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই রকম যখন অবস্থা, যখন আপনাদের দেখিয়েছিলাম যে পুলিশ কখনো এই আরজি কর কাণ্ডে কোনো এক অনুষ্ঠানে রাস্তায় নেমে নাচছেন, সেই ভিডিও আপনাদের সামনে দেখিয়েছিলাম, যেটা অত্যন্ত অসংবেদনশীল একটা ঘটনা। শুধু তাই নয়, আপনাদের এটাও দেখিয়েছিলাম এক পুলিশের উর্দি পরা একজন লোক, জানি না তিনি পুলিশে কোন সেক্টরে কাজ করেন, তাকে দেখেছিলাম উত্তরবঙ্গের একটি জায়গায় মদ্যপ অবস্থায় মেয়েদের টোন টিটকিরি করছে। পুলিশের ভূমিকা নিয়ে যখন গোটা পশ্চিমবঙ্গবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন আপনাদের দেখাতে চাইবো যে পুলিশ কমিশনার, হাওড়ার পুলিশ কমিশনারের তরফ থেকে এমন একটা নির্দেশ দেওয়া হয়েছে যেটা আরো একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। পুরোটাই আপনাদের দেখাবো নিশ্চিতভাবে। হাওড়ার পুলিশ কমিশনার বলেছেন যে ওই অঞ্চলে যারা যারা পুলিশের ছোট বড় মাঝারি কর্তারা রয়েছেন, পুলিশের কর্মী যারা রয়েছেন, তাদের কাছে একটা এক্সেল সিট পাঠিয়ে দিয়েছেন। ওই এক্সেল সিট পাঠিয়ে দিয়ে তাদেরকে বলেছেন যে আপনাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত তথ্যগুলো আমাদেরকে দিয়ে দিন। ভাবুন একবার, পুলিশ প্রশাসনের তরফ থেকে নিচুতলার কর্মীদের সকলের কাছে একেবারেই তথ্য চাওয়া হয়েছে যে আপনাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত ক্রেডেনশিয়ালস
এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত তথ্যগুলো আমাদের এক্সেলে ভরে দিয়ে দিন। অর্থাৎ কোনো পুলিশ প্রশাসন ভাবুন যদি এই প্রশাসনের ভূমিকাকে সমর্থন করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় কোনো জাস্টিস চেয়ে কোনো বক্তব্য রাখেন, সেই সমস্ত বিষয় কিন্তু মনিটরিংয়ের মধ্যে চলে আসবে এবং তাদের বিরুদ্ধে কড়া শাস্তিও হতে পারে। আপনাদের দেখাতে চাইব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা পোস্ট করেছেন এবং একটা মেমো তিনি আটকে দিয়েছেন, যেটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হাওড়া পুলিশ কমিশনারেটের তরফ থেকে সেই মেমোটা রুজু করা হয়েছে এবং সেখানে কি লেখা হয়েছে সেটা পড়ে শোনাবো। তার আগে আপনাদের যেটা দেখাবো বিরোধী দলনেতা ঠিক কি লিখেছেন। তিনি লিখছেন ফেসবুকে, মমতা পুলিশ তাদের নিজেদের পুলিশ কর্মীদের উপরেই নজরদারি চালানোর পরিকল্পনা নিয়েছে। এটা ঠিক যে পুলিশ চাকুরিরত সকলেই একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা অনুশাসন মেনে চলতে হয়, কিন্তু তার মানে এটা নয় তাদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকবে না। হাওড়া পুলিশ কমিশনারেট একটি আদেশ জারি করেছে যেখানে বলা হয়েছে যে সমস্ত পুলিশ কর্মীদের তাদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের বিবরণ জানাতে হবে। এই আদেশ ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলে আমি মনে করি। ভারতবর্ষের সংবিধান দেশের সমস্ত নাগরিককে যে বাক স্বাধীনতার অধিকার দিয়েছে সেই আদেশ তার পরিপন্থী। সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো পোস্ট করলে সেটা তার বাক স্বাধীনতার মধ্যেই পড়ে। পুলিশের চাকরিরত যে কেউ তার ব্যক্তিগত সময়ে কি করছেন তা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকতে পারে না। রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি পুলিশ কর্মীদের এই ধরনের অসাংবিধানিক আদেশ না মানার পরামর্শ দেব। যদি কেউ এই আদেশ অমান্য করার জন্য কোনো রকমের শাস্তির সম্মুখীন হন তবে আমি তাকে আইনি সহায়তা দিয়ে সাহায্য করব। আপনারা যদি কোনো রকমের অন্যায় আচরণের সম্মুখীন হন আমাকে ইমেল করে জানাতে পারেন বলে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে। এবং আপনাদের দেখাতে চাইবো যে মেমোটি শুভেন্দু অধিকারী অ্যাটাচ করে দিয়েছেন সেটি এবার আপনাদের সামনে দেখাবো। মেমোতে লেখা রয়েছে, অ্যাজ ডিজায়ার্ড বাই কমিশনার অফ পুলিশ হাওড়া পিসি all are requested to send the social media account details of police personnel of your respective units as per attached Excel format to the office of the undersigned through Gmail by 19/9/2024 at 10 hours positively। এবং তলায় দেখুন লেখা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ডিটেকটিভ ডিপার্টমেন্ট হাওড়া পুলিশ কমিশনারেট। অর্থাৎ বুঝতে পারছেন যে পুলিশদের ওপর এবার একেবারে সার্বিকভাবে নজরদারি রাখার মতো একটা ঘটনা ঘটছে। বিরোধী দলনেতা সেটা সামনে এনেছেন। পুলিশরা সোশ্যাল মিডিয়াতে কে কি পোস্ট করছেন এবার থেকে পুলিশ কমিশনারেট সেটাও কিন্তু তারা চেক করবেন। ভাবতে পারছেন অবিশ্বাসের জায়গাটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী যদি ছোট্টখাটো কিছু ভুল করে ফেলে সোশ্যাল মিডিয়াতে তাহলে একেবারেই পুলিশ প্রশাসন তাদেরকে জেরার মুখে ফেলছে, দরকার পড়লে তাদেরকে গ্রেপ্তারও পর্যন্ত করে ফেলছে। শুধু তাই নয়, আপনাদের দেখাতে চাইলাম পুলিশের কর্মীরাও এবার বাদ থাকছে না, একেবারেই যেন কেনা গোলামের মতো ব্যবহার করতে চাইছে। যেহেতু তারা পুলিশের চাকরি করে সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস তাদেরকে দিতে হবে। সম্ভবত তারা চাইলে সেই সমস্ত ডিটেলসগুলো চেক করতে পারেন যে কে কোথায় কি পোস্ট করছেন। এতটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে। এইভাবে কি একটা প্রশাসন চলতে পারে? আপনি ভাবতে পারেন ধরুন একটা রাজা রাজ্যপাট চালাচ্ছে, সেই রাজা নিজের সৈন্যবাহিনীকে বিশ্বাস করতে পারছেন না। সে ভাবছে যে সৈন্যবাহিনী আমার বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করতে পারে। এই রকম যখন একটা পরিস্থিতি তৈরি হয় ভাবতে পারেন সেই রাজত্বটা গণতান্ত্রিকভাবে টিকতে পারে বলে আপনারা মনে করেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আর গণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকার কি কোনো রকমের ক্ষমতা বা যোগ্যতা এর পরেও কি থাকবে? কেন? তার কারণ হচ্ছে পুলিশ প্রশাসন যদি এই ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট ডিটেল চায়, আমি এই তথ্যটা আশা করছি বিরোধী দলনেতা অন্তত সত্যি একটা মেমো তিনি এনেছেন এটুকু অন্তত বিশ্বাস করব, এটুকু তার প্রতি আমার ভরসা থাকবে। কিন্তু এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে একটা মারাত্মক অভিযোগ। রাজ্য পুলিশ প্রশাসন নিজেদের মানে ডান হাত বাম হাতকে পর্যন্ত বিশ্বাস করছে না। এমনিতে কথাই আছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একেবারেই সত্যি খুব উচ্চমানের রাজনৈতিকবিদ। এতটাই তিনি উচ্চমানের রাজনৈতিকবিদ যে তিনি নিজের ডান হাতের কথা বাম হাতকে বলেন না বা ডান কানের কথা বাম কানকে বলতে চান না। এই রকম তিনি সিকিউরিটি ম্যানেজ করার চেষ্টা করেন। সেটার আরও একটা আমরা দেখতে পারলাম শুভেন্দু অধিকারীর এই তথ্যটা যদি সত্যি হয় পুলিশ প্রশাসনের মধ্যে কতটা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে। বিশেষ করে টালা থানার ওসিকে যখন গ্রেপ্তার করা হলো, আপনারা জানেন গ্রেপ্তারের পরেই আপনাদের সামনে আমি বলেছিলাম আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদন দেখিয়ে যে পুলিশের ওসি সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের মধ্যে
একটা প্রতিবাদ শুরু হয়েছিল যে আপনাদের নির্দেশের ফলে আমাদের কাজ করতে হচ্ছে, আর আমাদের লোককে যখন গ্রেপ্তার করা হচ্ছে আপনারা তখন পাশে থাকছেন না। এই টালা থানার ওসি কি নিজে নিজেই সমস্ত কাজ কারবার করেছিল? টালা থানার ওসি তো আপনাদের নির্দেশেই এই সমস্ত কাজ করেছিল, অথচ টালা থানার ওসি একা গ্রেপ্তার হলেন, পুলিশের কোনো বড় মাথা গ্রেপ্তার হলো না। এ নিয়ে একটা অসন্তোষ যখন সৃষ্টি হয়েছিল, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মীরা তারা টালা থানার ওসির বাড়িতে চলে এসেছিল, আপনারা সেটা জানেন। কিন্তু এতৎসত্ত্বেও পুলিশ আবার সেই টালা থানার ওসিকে সাসপেন্ড করেছিল, সেটাও কিন্তু আপনারা জেনে রাখুন। তাই পুলিশ প্রশাসনের যে সমস্ত কর্মীরা রয়েছেন, যারা নিচু তলার কর্মীরা রয়েছেন, সাব ইন্সপেক্টর এবং তার তলার যারা কর্মীরা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা সন্দেহর বাতাবরণ তৈরি হতে শুরু করেছে। সম্ভবত পুলিশের উঁচু তলার আইপিএস অফিসাররা তারা বুঝতে শুরু করেছেন। সেই জন্যই কিনা বলতে পারবো না, একেবারে সোশ্যাল মিডিয়ায় সার্ভেলেন্স শুরু হচ্ছে, অন্তত বিরোধী দলনেতা তেমনটাই দাবি। হ্যাঁ, যদি এই দাবি মিথ্যে হয়, যদি পুলিশ প্রশাসনের অন্য কোনো দাবি থাকে, নিশ্চিতভাবে সেই তথ্যও আপনাদের সামনে তুলে ধরবো। এই যে পুরোটা আপনাদের বললাম, ডেফিনেটলি শুভেন্দু অধিকারীর বয়ান অনুযায়ী আপনাদের বললাম, তার কারণ তিনিও বিরোধী দলনেতা, তার বক্তব্যেরও একটা ওয়েট আছে, সেই অনুযায়ী আপনাদের বললাম। এরপরে যদি কখনো জানতে পারি পুলিশ প্রশাসন অন্য কোনো উদ্দেশ্যে এটা পাবলিশ করেছিলেন, সেই তথ্য নিশ্চিতভাবে আপনাদের সামনে আনবো। কিন্তু যাই হোক, এই পুরো ঘটনাটা দেখে দুটি বর্ণনা আপনাদের সামনে করলাম। একটা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কালই পারলে ফাঁসি দিয়ে দাও, রবিবার পারলে ফাঁসি দিয়ে দাও, অথচ কিভাবে সুপ্রিম কোর্টে মামলাটিকে ডিলে করানো যায় তার জন্য চেষ্টা করছেন। অন্যদিকে আবার দেখুন, পুলিশ প্রশাসনের ওপর যখন অনাস্থা তৈরি হয়েছে, এমনকি পুলিশ প্রশাসনের নিচুতলার কর্মীরা তারা পর্যন্ত পুলিশ প্রশাসনের ওপর তলার কর্মীদের ওপর বিভিন্ন রকমের ভাবে অসন্তুষ্ট, তখন পুলিশের নিচুতলার কর্মীদের সার্ভেলেন্সে রাখতে কিভাবে তাদের এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ডিটেলগুলো চাওয়া হচ্ছে, সেই দুটো ঘটনা আপনাদের সামনে বলে এবার আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, আপনারা কি মনে করেন যে এই রাজ্য সরকারটা ঠিক এইভাবে চলতে পারে? যারা নিজেদের ডান হাত বাম হাতকে বিশ্বাস করছে না, পুলিশ প্রশাসন একেবারেই সরকারের অঙ্গ, তাদেরকে পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না। মানে ভাবুন কতটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে এই রাজ্য প্রশাসনে। আপনারা কি মনে করেন না এরপর যে নৈতিক দায়িত্ব নিয়ে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যি সত্যি অন্তত মুখ্যমন্ত্রী না হোক, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিজের পক্ষে পদত্যাগ করাটা দরকার? কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন। আজকের মতো আপাতত এখানেই শেষ করলাম।